সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো এন্ডোমেট্রিওসিস সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার রেজওয়ানা রহমান 1987 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2013 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DIRM এবং ফেলোশিপ ইনফার্টিলিটি ডিগ্রি লাভ করেন। ম্যাম, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অনেক নারীদের জন্য হয়তো অনেক সমস্যা সৃষ্টি করছে, সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তো এটি নিশ্চয়ই একটি মেডিকেল টার্ম। তো এই সমস্যাটি কি এবং নারীদের শরীরের কোন অংশে এটি হয়ে থাকে এবং তখন কি ঘটে? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস এই শব্দটা জানার আগে জানতে হবে এন্ডোমেট্রিয়াম জিনিসটা কি। এন্ডোমেট্রিয়াম হচ্ছে আমাদের যে জরায়ু, জরায়ুর মাঝে ভিতরে একটা লাইনিং থাকে, একটা লেয়ার থাকে, ওটাকে আমরা বলি আসলে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটার ভিতরে যখন কিছু হরমোন কাজ করে, আমাদের প্রতি মাসে যে পিরিয়ড হয়, মেনিস্ট্রুয়েশন হয়, এই এন্ডোমেট্রিয়াম থেকে টিস্যুগুলো শেডিং হয় এবং এটাই হচ্ছে মেনিস্ট্রুয়াল ব্লাডের মাধ্যমে বা পিরিয়ডের রক্ত বাংলায় যদি বলি তা হয়ে আমাদের মাসিকের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এটাকেই আমরা বলি হচ্ছে পিরিয়ড, একদম মাসিক, মাসিক যেটাকে বলা হয়। এটা এন্ডোমেট্রিয়াম থেকেই এই শেডিংটা হয়। এখন মজার ব্যাপার হচ্ছে এন্ডোমেট্রিওসিস আসলে ব্যাপারটা কি। এই এন্ডোমেট্রিয়াম টিস্যুটাই যদি একটোপিক লোকেশনে থাকে, মানে হচ্ছে আউটসাইড অফ ইউটেরাস, জরায়ু ছাড়া শরীরের অন্য কোনো জায়গায়, জরায়ু ছাড়া অন্য জায়গায়, এটাই মজার ব্যাপার। সেটা জরায়ুর ওয়ালে থাকতে পারে, যেহেতু এটা থাকার কথা ছিল ভেতরে, বাট এখন এটা জরায়ুর ওয়ালে থাকতে পারে, অথবা ডিম্বাশয়ের আশেপাশে থাকতে পারে, অথবা দেখা যায় মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার যেটা ওইটার গায়ে লেগে আছে, অথবা খাদ্যনালীর আশেপাশে থাকতে পারে। অনেক জায়গাতেই এই একটোপিক লোকেশনগুলোতে এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো থাকতে পারে এবং তখন এটা এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো যেহেতু থাকে, তো আলটিমেটলি হরমোনগুলো যখন কাজ করে, তো আলটিমেটলি হরমোন কাজ করলে ওই জায়গাটা থেকে আবার শেডিং হয়, মানে ব্লিডিং হচ্ছে, ব্লাড বের হচ্ছে। কিন্তু এই ব্লাডটা তো বের হওয়ার কোনো রাস্তা নাই শরীরের থেকে বের হওয়ার, তখন এই ব্লাডগুলা জমে যায়, ক্লটিং হয়ে যায়। ক্লট হয়ে ওই জায়গায় তখন আমরা ওই মানে কন্ডিশনগুলোকেই আমরা তখন বলি এন্ডোমেট্রিওসিস। তো এন্ডোমেট্রিওসিস যখন হয়, এটি হবার কি আসলে কোনো নির্দিষ্ট বয়স আছে কিনা, বা থাকে যে অনেক সময় রিপ্রোডাক্টিভ এইজে হয় কিংবা ইয়াং অর ওল্ড, তো এরকম কোনো স্পেসিফিক এইজ আছে কিনা? এন্ডোমেট্রিওসিস প্রবলেমটা প্রায় 15 বছর বয়স থেকে 45 মানে রিপ্রোডাক্টিভ এইজে হতেই পারে। খুবই কমন এই ব্যাপারটা। এমন অনেক টিনেজার আছে, টিনেজ বাচ্চা আছে, ওরা যখন আমাদের কাছে আসে এন্ডোমেট্রিওসিসে আমরা দেখি আক্রান্ত। এবং রিপ্রোডাক্টিভ এইজে যখন এখন পেশেন্টরা আসে, দেখা যাচ্ছে ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে আসলেও আমরা এখন এই প্রবলেমটা খুঁজে পাই যে এন্ডোমেট্রিওসিসে ভুগছে। এন্ডোমেট্রিওসিস যদি কারো হয়ে থাকে, তারা আসলে কিভাবে বুঝতে পারবেন যে তার এন্ডোমেট্রিওসিস হয়েছে বা এর কোনো বিশেষ উপসর্গ রয়েছে কিনা? সবচেয়ে প্রথম যে উপসর্গটা নিয়ে আসবে সেটা হচ্ছে সিভিয়ার পেইন থাকবে, ডিসমেনোরিয়া যেটাকে আমরা আমাদের ভাষায় বলি, পেটে প্রচুর ব্যথা, অর্থাৎ মাসিকের সময় ব্যথা। সাইক্লিক্যাল পেইন হতে পারে কারো কারো ক্ষেত্রে, যে একদম মাসিক শুরু হওয়ার ঠিক 2 দিন আগে থেকে তার সিভিয়ার ব্যথা, প্রচন্ড ব্যথা, গড়াগড়ি করে ব্যথায়, মারা এসে অনেকে বলে বা পেশেন্টও এসে বলে যে অসম্ভব ব্যথা আমাদের, এটা হতে পারে। অথবা ক্রনিক্যাল পেইনও থাকে অনেকের ক্ষেত্রে, যে সারা মাস পেটে চিনচিন করে ব্যথা হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে আসলে পেশেন্টরা আমাদের কাছে আসে এবং তারপরে হচ্ছে মোটামুটি একটা ডায়াগনোজ করা যায় তার হিস্ট্রি নেওয়ার পরে যে কি কারণে পেইনটা হচ্ছে, তখন বোঝা যায় যে পেশেন্টটা এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত। আচ্ছা, তো এই যে পেট ব্যথা সমস্যা, অনেকের তো এমনিতেই আসলে যে ঋতুচক্রের সময় পেট ব্যথা থাকতে পারে, তো আমরা কিন্তু কখনো আসলে ওইভাবে চিকিৎসকের কাছে যাই না, কারণ আমরা জানি যে এটি ঋতুস্রাব বা যে মাসিক এটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে হয়তো ব্যথাটি কমে যাবে, তো নর্মাল হয়তো আমরা কোনো হালকা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে থাকি। তো আপনি কখন আসলে চিকিৎসকের কাছে আসতে বলবেন? এন্ডোমেট্রিওসিসের যে ব্যাপারটা,
এখানে সিভিয়ার একটা ব্যাপার থাকে, আবার মাইল্ড একটা ব্যাপার থাকে। এমন অনেক পেশেন্ট আছে যে ওদের সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, ভিতরে অনেক অনেক জায়গায় এন্ডোমেট্রিয়াল টিস্যু আছে, কিন্তু তার পেইন একদমই নাই, খুবই কম, মাইল্ড পেইন, খুব একটা বোঝা যায় না এই রোগীগুলোকে আসলে। আবার অনেক সময় দেখা যাচ্ছে সিভিয়ার পেইন সে টিকতে পারতেছে না, তখন ডক্টরের কাছে যাচ্ছে। তো টিনেজের ক্ষেত্রে যেটা অনেক সময় আমরা দেখি যে মায়েরা অনেক সময় এই ব্যাপারটা কেন যেন স্কিপ করে যায়, মানে টোটকা একটা ব্যাপার থাকে, অনেক সময় একটু গরম শেক ধরে অনেকে, বা একটা খুব স্বাভাবিক কিছু কাজ ওরা করে। তো দেখা যায় যে হয়তো ওই সময়ের জন্য তার পেইনটা কমে যাচ্ছে, কিন্তু এই যে যদি তার এন্ডোমেট্রিওসিস থাকে এবং এটা যদি ভিতরে ভিতরে হতে থাকে, অর্থাৎ রক্তটা যদি জমতে থাকে, একটা সময় এই রোগীগুলো হচ্ছে সিস্ট নিয়ে আসে, যেটাকে আমরা এন্ডোমেট্রিওমা বলি বা চকলেট সিস্ট বলি। এটা খুব কমন একটা ওয়ার্ড বাংলাদেশে এখন, এটা খুব কমন একটা শব্দ, অনেক রোগী জানে ওভারিয়ান সিস্টের ব্যাপারে, চকলেট সিস্টের ব্যাপারে। তো তখন হয় কি, এই চকলেট সিস্টটা যখন গ্রো আপ করে তখন অসহ্য পেইন হয়, এবং তখন এই রোগীগুলো আসলে আসে। তখন এটি কিভাবে ডায়াগনোজ করা যায়, তো সেটি একটু জানবো। প্রথমত এইজটা আগে ভাগ করতে হবে যে আমার রোগীটা আসলে কোন বয়সের, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত যদি টিনেজ হয় বা আনম্যারিড থাকে পেশেন্ট, তাহলে হচ্ছে আগে তার কাছ থেকে হিস্ট্রি নেওয়া হয় এবং তার একটা নর্মাল লোয়ার অ্যাবডোমেন একটা আলট্রাসাউন্ড করে দেখা হয় আসলে কি অবস্থা, তার কোনো চকলেট সিস্ট গ্রো করেছে কিনা বা কি অবস্থা তার এই জায়গাগুলো। কারণ ওই পেশেন্টদেরকে তো আমরা টিভিএস বা এই জাতীয় কিছু করতে পারবো না, তো কিছু হরমোনাল ইভ্যালুয়েশনও আমরা করি এবং আমরা তার সিমটমের উপর ডিপেন্ড করে ওই পেশেন্টগুলোকে আমরা ডায়াগনোসিস করার ট্রাই করি, এটা একটা ব্যাপার থাকে। আর যদি রিপ্রোডাক্টিভ এজের ব্যাপার হয় এখানে, তাহলে হচ্ছে যদি ম্যারিড থাকে তাহলে আমরা একটু টিভিএস করে দেখি বা আমরা একটু এক্সামিনেশন করে দেখি যে তার কোনো অ্যাডিশন আছে কিনা বা কোনো কিছু প্রবলেম আছে কিনা। সেক্ষেত্রে আমরা টিভিএস করে দেখি যে তার ইউটেরাস ওভারিজগুলা লেগে আছে কিনা, অ্যাডিশন হয়ে আছে কিনা। কারণ এই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ প্রবলেম যেটা থাকে এন্ডোমেট্রিওসিস হলে এই অঙ্গাণুগুলো মানে ডিম্বাশয় বা ফ্যালোপিয়ান টিউব এগুলো অ্যাডিশন হয়ে যায়, খাদ্যনালীর সাথে জড়িয়ে যেতে পারে। এটা খুব কমন একটা ইস্যু। তো এটা তখন ফাইন্ড আউট করার জন্য যদি অসহ্য ব্যথা থাকে, পেশেন্টরা বলে অনেক সময় যে শুধু শুধু মানে তলপেটে ব্যথা, তা না, আরও কিছু সিমটম ওই সময় থাকতে পারে রিপ্রোডাক্টিভ এজের রোগীদের, যেমন ডিসপ্যারাইউনিয়া, ওরা মানে ইন্টারকোর্সটা পেইনফুল ইন্টারকোর্স থাকতে পারে না স্বামীর সাথে। ইভেন এমন রোগীও আছে ওরা বলে যে বাথরুম করতে টয়লেটে যাচ্ছে, ওই সময় তার অনেক বেশি শক্ত বাথরুম হচ্ছে বা পায়খানা হচ্ছে, তখনও তার সিভিয়ার পেইন হচ্ছে। এই জায়গাগুলো যখন আমাদেরকে হিস্ট্রিতে বলে, তখন এটা হচ্ছে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু ল্যাপ্রোস্কোপি করতে পারি। ল্যাপ্রোস্কোপি করলে আমরা হচ্ছে দেখতে পারি যে ভিতরে তার কোথাও এন্ডোমেট্রিয়াল ডিপোজিট বা টিস্যুগুলো আছে কিনা। ল্যাপ্রোস্কোপির মাধ্যমে এটা দেখা যায় এবং তারপর হচ্ছে ওইখান থেকে যদি আমরা বায়োপসি করি, একদম অ্যাসিওর হওয়া যাবে যে পেশেন্টটা এন্ডোমেট্রিওসিসে ভুগছে। এটা একটা খুব সুন্দর একটা পদ্ধতি। এবং এর সাথে যদি চকলেট সিস্ট গ্রো করে পেশেন্টের, আমরা ল্যাপ্রোস্কোপি করতে পারি। চকলেট সিস্ট গ্রো করলে আমরা রিপ্রোডাক্টিভ এজ বলেন বা টিনেজ বলেন, আমরা সেটা প্রথমত আমরা চেষ্টা করব হচ্ছে মেডিসিন দিয়ে ট্রাই করার জন্য। যদি মেডিসিনে তার পিরিয়ডটাকে আমরা ক্লোজ করে দিতে পারি, অফ করে দিতে পারি, কিছুদিন ক্লোজ থাকলে দেন হয়তো যদি তার সিস্টের গ্রোটা কমে যায়, দেন আমরা আবার ট্রাই করে দেখতে পারি যে সে কতটুকু সুস্থ আছে বা কিভাবে আছে, এভাবে আমরা ট্রাই। আচ্ছা, তো যারা ইয়াং গার্লস যারা আছে, সেই সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাবা মারা অনেক কনসার্ন থাকে যে, বা আনম্যারিড যদি হয়ে থাকে, অবিবাহিত, তখন কি আসলে ল্যাপারোস্কোপি বা এই ধরনের যে সার্জারিগুলো আছে, অনেকের মনেই কিন্তু ভয় থাকে যে আসলে অবিবাহিত একটা কিশোরী মেয়ে, তার ক্ষেত্রে কি আমরা এই ধরনের স্টেপ নিতে পারবো কিনা, ভয়ে হয়তো চিকিৎসা বন্ধ করে দেন। তো তাদের জন্য আপনার কি বলার আছে? প্রথমত আমরা হচ্ছে যদি তার চকলেট সিস্ট বা এই ধরনের প্রবলেম থাকে, ফার্স্ট অফ অল টিনেজ মেয়েদের ক্ষেত্রে আমরা প্রথমে কাজ করি হচ্ছে তাকে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে ট্রাই করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা কম্বাইন্ড পিল, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন মিক্সড পিল থাকে, এটা দিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি যে তার 3 থেকে 6 মাস মিনিমাম আমরা 6 মাস ট্রাই করে দেখি যে তার এই পিরিয়ডটাকে যদি আমরা রেগুলেট করতে পারি এবং ওই পেইনটা যদি তার কমে যায়, এটা একটা ব্যাপার হতে পারে। এছাড়াও আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন আছে, কিছু ঔষধ আছে, যেমন ডায়নোজেস্ট দিয়ে দেখতে পারি, এটা কিন্তু খুব ভালো ফল দেয় এখন ডায়নোজেস্ট। যদি আমরা ট্রাই করি 6 মান্থ প্লাস যদি আমরা মেডিকেশনে রাখি, ডায়নোজেস্ট অনেক ভালো রেজাল্ট দেয় এই টিনেজের ক্ষেত্রে, খুব ভালো কাজ করে।
তারপরও আমরা যদি দেখি যে না কোনো চকলেট সিস্ট 4 সেন্টিমিটার প্লাস হয়ে গেছে, যে যখন এটা মনে হবে যে না আসলে মেডিসিনে ট্রিটেবল না, তখন আসলে ল্যাপ্রোস্কোপিতে যাইতে হয় আসলে। আচ্ছা আচ্ছা। এবং ওটা আমি একটা কথা বলবো, ল্যাপ্রোস্কোপি হচ্ছে একটা আধুনিক পদ্ধতি এবং এখানে কোনো আসলে ওভাবে কাটা ছিঁড়া যে একটা ব্যাপার ওই জিনিসটা কিন্তু নাই। তো আমি আসলে সবাইকে এটা আশ্বস্ত করব যে এটা ভয়ের কিছু না। 2টা ফুটা করে আমরা কিন্তু জাস্ট একটু ক্যামেরা ইন্ট্রোডিউস করে আমরা ল্যাপ্রোস্কোপিটা করতে পারি। এটা এখন খুবই জনপ্রিয় পদ্ধতি এবং এটাতে ভয় পাওয়ার কিছু নেই এবং এর ফল আসলে হয়তো ভালোর জন্যই এটি করা হয়ে থাকে। আমরা তো টিনেজার মেয়েদের চিকিৎসা সম্পর্কে খানিকটা জেনে নিয়েছি, অন্যান্যদের ক্ষেত্রে আসলে কিভাবে এর চিকিৎসা দেয়া হয় বা কি চিকিৎসা রয়েছে? শুধু কি মেডিসিনেই কাজ হয়ে যায় নাকি অনেক সময় সার্জারিতেও যেতে হতে পারে? এন্ডোমেট্রিওসিসের একটা বড় প্রবলেম এটা হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে। হ্যাঁ, আচ্ছা। তো দেখা যায় এন্ডোমেট্রিওসিসের পেশেন্টদের বড় প্রবলেম হচ্ছে ওরা কনসিভ করতে পারছে না, এটার একটা ব্যাপার থাকে। তো যখন এই রোগীগুলো আমাদের কাছে ডায়াগনোসড হয় যে সিভিয়ার পেইন থাকে পিরিয়ডের সময় বা ডিসপ্যারাইনিয়া, হাজব্যান্ডের সাথে মানে পেইনফুল ইন্টারকোর্স থাকে বা দেখা যাচ্ছে অন্যান্য ক্ষেত্রে তার পেইন হচ্ছে অনেক বেশি, এই হিস্ট্রিগুলো নিয়ে যখন আসবে পেশেন্ট, তখন আমরা প্রথমত যেহেতু তার বাচ্চা কনসিভের একটা প্রবলেম থাকে, এটার সাথে রিলেট থাকে, তো আমরা আসলে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টে আসলে এখানে যেতে পারি না, কারণ তার ইনফার্টিলিটি একটা ব্যাপার থাকে এই জায়গাতে। তো তখন আমরা কি করি, এই পেশেন্টদেরকে আমরা আগে ডায়াগনোস করার জন্য আমরা সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে একটা ল্যাপ্রোস্কোপি করে ফেলি। ল্যাপ্রোস্কোপি করার মাধ্যমে আমরা এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলোকে আগে ডায়াগনোস করি যে আসলেই সে এন্ডোমেট্রিওসিসে ভুগছে কিনা। এছাড়া সে যেহেতু অসহ্য ব্যথায় থাকে, এই ব্যাপারটা যে থাকে এটা রিলিফ করার জন্য আমরা দেখি যে ভিতরে কোনো অ্যাডিশন আছে কিনা, মানে গাটের সাথে অন্যান্য কোনো অর্গান লেগে আছে কিনা, জড়িয়ে আছে কিনা। অ্যাডিশন থাকলে অ্যাডিশনগুলো খুলে দেওয়া হয়। খুলে দিলে এই পেশেন্টটা কিন্তু বেশ ভালো লাইফ লিড করতে পারে, তার পেইন অনেকটা কমে যায়, অনেক ভালোভাবে সে চলতে পারে, থাকতে পারে। এবং তারপর হচ্ছে এটার যে আসলে একদম কন্টিনিউয়াস যে একটা ট্রিটমেন্ট, সেটা আসলে আমি ওইভাবে বলবো না, কারণ আমি একটা কথা বলতে চাই, ধরেন আপনি ল্যাপ্রোস্কোপি করলেন একটা পেশেন্টকে, এন্ডোস্কোপির জন্য অ্যাডিশনগুলো ছাড়িয়ে দিলেন। আমরা যেটা করি, ধরেন রোগীটা ইনফার্টিলিটিতে ভুগতেছে, আমি প্রথমত সেটা বলি যে আপনার এই অপারেশন করার পরপরই কোনো ধরনের ডায়নোজেস্ট, কোনো ধরনের কিছু না দিয়ে সরাসরি রোগীকে বলে দেওয়া হয় যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব কনসিভের ট্রাই করেন। কারণ যখন ল্যাপ্রোস্কোপির মাধ্যমে এই প্রবলেমগুলোকে ক্লিয়ার করে দেওয়া হয়, তখন কিন্তু চান্সটা অনেক গুণ বেড়ে যায়, মানে অটোমেটিক স্পন্টেনিয়াস কনসিভের চান্স বেড়ে যায়। সেক্ষেত্রে রোগীটা কিন্তু কনসিভ করে যায়। তা না হলে এই অ্যাডিশনগুলো কিন্তু আবার ব্যাক করতে পারে, 1-1.5 বছর পর এটা আবারও ব্যাক করতে পারে। সো এটার আসলে আমরা কখনোই বলতে পারবো না যে এন্ডোমেট্রিওসিস একদম চিরতরে চলে যাবে, এটা আসলে কখনোই সম্ভব না। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এটি ছাড়া কি আর কোনো অসুবিধা হবে কিনা? সবসময় যে প্রবলেমগুলো নিয়ে রোগীরা আসে সেটা হচ্ছে যেমন চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা হচ্ছে, চকলেট সিস্ট থাকলে ওইটার আমরা সমাধান করতে পারতেছি। যদি 4 সেন্টিমিটারের নিচে থাকে আমরা মেডিকেশনে ট্রাই করব, পেশেন্টকে ডায়ানাজল দিতে পারি, আমরা ডায়নোজেস দিতে পারি, কিছু ভালো মেডিকেশন আসছে, উই ক্যান ট্রাই ফর দিস, আমরা এগুলো দিয়ে ট্রাই করতে পারি। অর্থাৎ সর্বাধুনিক সব ধরনের চিকিৎসাই রয়েছে এন্ডোমেট্রিওসিস সমস্যার জন্য। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। বন্ধ্যাত্ব চিকিৎসা মানে একজোড়া দম্পতি যখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে, টানা লাগাতার যখন 1 বছর দ্বারা চেষ্টা করবে কোনো কন্ট্রাসেপটিভ প্রোটেকশন ছাড়াই, কিন্তু গর্ভধারণে তারা সক্ষম হবে না, তখন তাদেরকে আমরা বন্ধ্যাত্ব সংজ্ঞার মধ্যে সংজ্ঞায়িত করতে পারবো এবং তারা অবশ্যই তখন ডক্টরের পরামর্শ নেবে। বন্ধ্যাত্বের জন্য হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই ভূমিকা আছে। বন্ধ্যাত্বের কারণ খুঁজতে গেলে 50-50% ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই দায়ী। বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য স্বামী স্ত্রী দুজনেরই চেম্বারে অবশ্যই আসতে হবে এবং দেখা যায় ইদানিং হাজব্যান্ডের যে স্বামীর বন্ধ্যাত্বের কারণগুলো দেখা যায় সিমেন অ্যানালাইসিস করলে, আগে যেরকম আমরা সিমেন অ্যানালাইসিস প্রবলেমগুলো পেতাম, এখন ইদানিং হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসে বেশি প্রবলেম পাওয়া যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের খাবারে ভেজাল প্লাস হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের কিছু চেঞ্জ আসলে অনেক দিক থেকেই আমরা কিন্তু বন্ধ্যাত্বটা প্রতিরোধ করতে পারি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি প্রধান কারণ হচ্ছে বন্ধ্যাত্বের। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কিন্তু খাদ্যাভ্যাস চেঞ্জ করলে সিনড্রোমের সাথে বন্ধ্যাত্বটাও প্রতিরোধ করতে পারি। এবং হাজব্যান্ডের ক্ষেত্রে এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য কী খাবার খেলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন জাঙ্ক ফুড, বাইরের খাবার, বিশেষ করে ফ্যাটি ফুডগুলো। তো এইসব খাবার যদি
যদি আমরা অ্যাভয়েড করতে পারি, প্রতিদিন আধা ঘন্টা করে যদি হাঁটতে পারি, হাঁটার অভ্যাসটা থাকতে পারি, এক্সারসাইজ, এই জিনিসগুলো যদি ডেইলি আমরা প্র্যাকটিস করতে পারি, সেক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই জিনিসটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। হাজব্যান্ডের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস যে প্রবলেমগুলো আমরা পাচ্ছি, যে অনেক সময় দেখা যায় শুক্রাণুর সংখ্যা কমে গেল অথবা শুক্রাণুর গতিশীলতা কমে গেল, শুক্রাণু দেখতে অনেকটা অ্যাবনর্মাল, যেটাকে বলে অলিগোঅ্যাস্টেনো টেরাটোস্পার্মিয়া। তো এই জিনিসগুলো প্রতিরোধ করার জন্য হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসটাকে ইমপ্রুভ করার জন্য অনেক সময় হাজব্যান্ডের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। স্মোকিং করলে স্মোকিং হ্যাবিট চেঞ্জ করতে হবে। তো খাদ্যাভ্যাস কী চেঞ্জ করতে হবে? যেমন ফ্যাটি খাবারগুলো কম খাবে, মিষ্টি জাতীয় খাবারগুলো, অ্যালকোহলিক বেভারেজ এই জাতীয় খাবারগুলো কম খাবে, এবং বাজারে ফরমালিন জাতীয় খাবারগুলো, অনেক ধরনের কেমিক্যালস মেশানো খাবার, এগুলো আমাদেরকে সাবধানে খেতে হবে যাতে আমাদের সিমেন প্যারামিটারটা ইমপ্রুভ করে। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমরা আজ কথা বলেছি এন্ডোমেট্রিওসিস ও তার সর্বাধুনিক চিকিৎসা নিয়ে। সবশেষে দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? আগে আপনাদেরকে বুঝতে হবে যে পেইনটা আসলে কীরকম হচ্ছে, এবং যদি দেখেন যে এই পেইন হচ্ছে প্রতি মাসিকের সাইকেলে হচ্ছে, আমি বলবো যে আগে একজন ডাক্তার দেখান, এটা ইম্পর্টেন্ট। আগে হিস্ট্রিটা নেওয়া হোক, পেশেন্টের ব্যাপারে জানা হোক, এটা ডায়াগনোসিস হোক, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, এন্ডোমেট্রিওসিসের যেহেতু চিকিৎসা আছে, অতএব ভয় পাওয়ার আসলে কিছু নাই, একটু সাহস করে এগোতে হবে সামনে। এটার আসলে কারণ তো এখন পর্যন্ত নির্ণয় করা যায় নাই, যার কারণে আমরা আসলে কারণ জানতে পারলে এটাকে হয়তো আমরা প্রিভেন্ট করতে পারতাম, কিন্তু প্রিভেন্ট করার তো আসলে কোনো অপশন নাই। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে, যদি এই ধরনের প্রবলেমে কেউ ভোগে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ডক্টরের সাথে যোগাযোগ করেন, দেখান, আপনারা পরামর্শ অনুযায়ী চলেন, মেডিকেশনগুলো নেন। এবং যদি এন্ডোমেট্রিওসিসে কেউ ভুগে থাকেন, তাহলে ইনফার্টিলিটি নিয়েও যদি কেউ ভুগেন, তাহলে বলবো যে অবশ্যই কোনো ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কথা বলেন, এবং চিকিৎসাটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিয়ে ফেলেন এবং সুস্থভাবে থাকার চেষ্টা করেন। ভয় পাওয়ার কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল এন্ডোমেট্রিওসিস সমস্যা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক উপকারে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ব্রণ খুবই কমন একটি স্কিন ডিজিজ। যে কোনো স্কিন ক্লিনিকে দেখা যায় যে 80% পেশেন্টই হচ্ছে ব্রণের। সো ব্রণটা ইউজুয়ালি আগে যেটা দেখা যেত যে টিনেজারদের বেশি হতো, এবং যখন মেল বা ফিমেল পিউবার্টিতে যায় তখন দেখা যায় যে তাদের একনিটা হতো। কিন্তু এখন আমাদের ডায়েটের জন্য বা লাইফস্টাইলের জন্য দেখা যায় যে সব এজে ব্রণ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।